হ্যালো স্টুডেন্ট, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অনলাইন স্টাডিজে তোমাদের আবার সবাইকে স্বাগত। আমরা আরও একটা আজকে নতুন ভিডিও নিয়ে এখানে উপস্থিত হয়েছি। নর্মালি পিএন জাংশন ডায়োড। আমরা বেসিক ইলেকট্রনিক্সের উপরে যে এখনো পর্যন্ত 3টে ক্লাস করেছি, তো সেখানে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সের উপরে নর্মালি তার বেসিক নিয়ে একটা বৃহৎ আলোচনা আমরা করে ফেলেছি। যদিও এমসিকিউ নিয়ে আমি ওখানে এখনও কোনো ডিসকাশন লেকচার এখনও আপলোড করিনি। পিএন জাংশন ডায়োড কমপ্লিট হওয়ার পরেই একসাথে পুরো জিনিসটা নিয়ে আমি একটা এমসিকিউ ভিডিও অবশ্যই আপলোড করব। কিন্তু সবার আগে আমাদের যেটা সেমিকন্ডাক্টর ফিজিক্স নর্মালি পড়ার পর নর্মালি যে প্রথম ডিভাইস যেটি আমাদের একেবারে জানা দরকার ইলেকট্রনিক বেসিককে, সেটা হলো পিএন জাংশন ডায়োড। তো আজকে আমি পার্ট ওয়ান, ফার্স্ট লেকচারে আমি পার্ট ওয়ান নিয়ে নর্মালি আলোচনা করব। কারণ আমি প্রত্যেকটা লেকচার খুব বৃহৎ, মানে 1 ঘন্টার কাছাকাছি করতে চাইছি না। আমি প্রত্যেকটা ভিডিও লেকচারকে আধ ঘন্টা বা তার একটু বেশি এর মধ্যেই বাঁধতে চাইছি। তো যারা আমার সঙ্গে আছো তারা অবশ্যই প্রত্যেকেই এই ভিডিওটি দেখতে থাকো এবং খুব ভালো করে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করো, যাতে একটা খুব ভালো প্রিপারেশন যেন সবার মধ্যেই তৈরি হয়। তো চলো আমরা পিএন জাংশন ডায়োড শুরু করি। তো আমরা এখানে মেনলি যেটি পড়তে চলেছি সেটি হলো সেমিকন্ডাক্টর ডায়োড। যেহেতু ডায়োড নর্মালি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে যেহেতু তৈরি হয়ে থাকে, নর্মালি আমরা জানি যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসাবে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সে নর্মালি পড়ে এসেছি আইদার তো সিলিকন বা জার্মেনিয়াম। সেক্ষেত্রে সিলিকন বা জার্মেনিয়াম ম্যাটেরিয়াল দিয়ে যেহেতু ডায়োড নর্মালি তৈরি করা হয়ে থাকে, সেই জন্য একে সেমিকন্ডাক্টর ডায়োড মূলত বলা হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি এই সেমিকন্ডাক্টর ডায়োড অ্যাকচুয়ালি কি না, এ পিএন জাংশন। নর্মালি আমরা যে পিএন জাংশন সেমিকন্ডাক্টর ফিজিক্সে পড়ে এসেছি, তো সেটাই হলো এ পিএন জাংশন ইজ নর্মালি নোন অ্যাজ সেমিকন্ডাক্টর অর ক্রিস্টাল ডায়োড। ক্রিস্টাল কথাটা এখানে যেহেতু বলা হয়েছে তার কারণ একটাই, কারণ যেহেতু ইট ইজ দ্য ক্রিস্টালাইন নেচার, আলটিমেটলি ম্যাটেরিয়াল সিলিকন বা জার্মেনিয়াম যেটা দিয়ে একটা সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি করা হয়ে থাকে, মূলত সেটি ক্রিস্টালাইন ইন স্ট্রাকচার হয়ে থাকে, তার জন্য এটাকে আমরা ক্রিস্টাল ডায়োডও বলে থাকি। তো একটা সিম্পল যদি পিএন জাংশন ডায়োডকে আমি যদি এখানে স্ট্রাকচারিক্যালি যদি আমি এটাকে দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা পিএন জাংশন যদি আমার ড্র করি, আমি পিএন জাংশন অলরেডি আমি পড়ে ফেলেছি। তো সেক্ষেত্রে পিএন জাংশন নর্মালি পিএন জাংশনের এই সাইডে যদি পি আর এই সাইডে যদি এন লাগাই, তো মাঝখানের যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলি যে ডিপ্লেশন লেয়ার। আমরা জানি এটা ডিপ্লেশন লেয়ার নর্মালি। সেক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারের একটা ডিপ্লেশন লেয়ার ভোল্টেজও থাকে। সিলিকনের ক্ষেত্রে নর্মালি জানি যে এটা 0.7 হয় ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য এটা নর্মালি হয় 0.3 ভোল্ট। তো নর্মালি একটা পিএন জাংশন ডায়োড নর্মালি ইটস ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। যদি আমি বলি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স মানে ডায়োডটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াসে লাগাই, মানে পি সাইডের সঙ্গে যদি বাইরে থেকে একটা পজিটিভ পোলারিটি বা একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালকে যদি লাগাই, আর এন সাইডের সঙ্গে আমি যদি একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল লাগাই, তো এটাকে আমরা বলি যে ফরওয়ার্ড বায়াসিং কানেকশন অফ এ পিএন জাংশন। তো এক্ষেত্রে এর ফরওয়ার্ড বায়াসিং রেজিস্ট্যান্স নর্মালি খুবই কম হয়ে থাকে। তার ভ্যালু নর্মালি হয়ে থাকে 1 to 25 ওহমস। 1 to 25 ওহমস। এটি নর্মালি আমাদের একটা এমসিকিউ এর কোশ্চেন। এটি সাধারণত আস্ক করা হয়ে থাকে, জিজ্ঞাসা করা হয় যে একটা ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াসে লাগানো হয়, তাহলে তার ফরওয়ার্ড রেজিস্ট্যান্স কী আছে বা কী হবে। তো এক্ষেত্রে আমরা জানি যে এটা যদি ফরওয়ার্ড বায়াসে লাগানো হয়, তো একই রকমভাবে ডায়োডকে যদি আমি রিভার্স বায়াসে লাগাই, তার মানে আমি যদি পি সাইডের সঙ্গে কোনো একটা ব্যাটারি এন সাইডটি এপারে লাগাই আর এন সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগাই, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এখন ডায়োডটি রিভার্স বায়াস কানেকশন। তো যেহেতু রিভার্স বায়াস মানে আমার রিভার্স রেজিস্ট্যান্স, রিভার্স রেজিস্ট্যান্স নর্মালি খুব বেশি হয়ে থাকে। রিভার্স রেজিস্ট্যান্স কোনোভাবেই ইলেকট্রনকে পাস করতে দেয় না।
কোনোভাবেই ইলেকট্রন পিএন ডায়োডের মধ্যে, পিএন জাংশন ডায়োডের মধ্যে কোনোভাবেই পাস করতে চায় না। সেই হেতু রিভার্স বায়াসের ক্ষেত্রে বা রিভার্স রেজিস্ট্যান্স কিন্তু অনেক অনেক বেশি হয়। এখানে নর্মালি একটা রেশিও দিয়ে দেখানো হয়েছে যে যদি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আমার যদি 1 হয়, তাহলে রিভার্স রেজিস্ট্যান্স কম্পেয়ার টু 40,000 ওহমস। তো ইট ইজ আ ভেরি হাই ভ্যালু ফর জার্মেনিয়াম। মূলত এটা জার্মেনিয়ামের জন্য এটি দেখানো হয়েছে। একই রকম সিলিকন ডায়োড যেগুলি বাজারে ব্যবহার হয়, সেক্ষেত্রেও যদি একটা রিভার্স রেজিস্ট্যান্সের সঙ্গে একটা যদি ফরওয়ার্ড রেজিস্ট্যান্সকে রেশিও আকারে দেখানো হয়, তো নর্মালি ইট ইজ এ ভেরি ভেরি লার্জ। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ইট ইজ মোর অর লেস 10 lakhs 10 lakhs টু 1 10 lakhs টু 1 রেশিওর মধ্যে নর্মালি আমার দুটো রেজিস্ট্যান্স থাকে। ইন ম্যাগনিটিউড যদি আকারে আমি বলি, তাহলে কিন্তু বলতে পারি যে এক্ষেত্রে রিভার্স রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু ফিউ কিলো টু মেগা ওহমস রেঞ্জের মধ্যেও হতে পারে। এক্ষেত্রে এটি কোনো ফিক্সড ভ্যালু আকারে আমি নিতে পারি না, এই জন্যেই কারণ বাজারে প্রচুর নামে ডায়োড অ্যাভেলেবেল আছে। ডায়োডের বিভিন্ন নামে, বিভিন্ন ট্রেড নেমে অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আমরা জানি যে একটা খুব কমন নেম, যেটি নর্মালি আমরা যারা ছোটোখাটো ইলেকট্রনিক্স প্রজেক্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা জানি যে IN4007 এটি একটি ডায়োড যেটি বাজারে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো আমরা যারা ইলেকট্রনিক্সের ছোটোখাটো প্রজেক্ট করি, সেখানে এই ডায়োডটি কিন্তু প্রচুর ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে এই ডায়োডের যে রিভার্স রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে এটি কিন্তু ফিউ কিলো ওহমসই হয়ে থাকে। এছাড়া যেগুলি বড় রেঞ্জ অফ যার ম্যাগনিটিউড বা যার ফরওয়ার্ড কারেন্ট অনেক বেশি, সেক্ষেত্রে তার রিভার্স রেজিস্ট্যান্সের ভ্যালু নর্মালি বেশি হয়ে থাকে। তো এবার দেখে নেওয়া যাক যে একটা ডায়োড নর্মালি আমরা সার্কিটে, মূলত ইলেকট্রনিক সার্কিটে প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা মানে ইলেকট্রনিক এলিমেন্টের একটা নির্দিষ্ট চিহ্ন বা সিম্বল নর্মালি আমরা দেখতে পাই। তো এটা যদি আমি এর সিম্পলি কনস্ট্রাকশনাল একটা ফিচার্স দেখি, কিন্তু এটা কোনোভাবেই সার্কিটে এই আকারে দেওয়া হয় না। সেক্ষেত্রে আমরা সার্কিটে যে চিহ্নটি নর্মালি দেখি, মূলত এই রকম একটা চিহ্ন। তো এটি হলো একটা সিম্পল পিএন জাংশন ডায়োডের নর্মাল চিহ্ন বা সিম্বল। তো এক্ষেত্রে আমার লেফট সাইডে যেটি থাকে সেটাকে আমরা বলি যে অ্যারোহেড, আর রাইট সাইডে থাকে যেটি সেটাকে বলি বার। তো এই দুটো একটা নির্দিষ্ট অর্থ বহন করে। অ্যারোহেড যেটি থাকে, মূলত অ্যারোহেড যেটি এদিকটি, এই সাইডটিকে আমরা সাধারণত ডায়োডের পজিটিভ টার্মিনাল হিসাবে ধরে থাকি বা পজিটিভ বা পি সাইড। আর যেদিকটি আমার বার সেকশন আছে, সেদিকটিকে আমরা নর্মালি ডায়োডের এন সাইড বা নেগেটিভ সাইড নর্মালি বলে থাকি। সুতরাং এক্ষেত্রে আমি বলতে পারি যে ডায়োড ইজ আলটিমেটলি দ্য পোলার ডিভাইস, পোলারাইজড, ইট ইজ এ পোলার ডিভাইস। কারণ ডায়োডকে কোনোভাবে তুমি যদি পজিটিভ সাইডের সাথে তুমি যদি নেগেটিভ কোনো একটা ব্যাটারির টার্মিনাল লাগাও, একই রকমভাবে যদি একটা পজিটিভ নেগেটিভ সাইডের সাথে কোনো একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগাও, সেক্ষেত্রে ডায়োড কিন্তু কোনোভাবেই কোনো কারেন্ট পাস করবে না। তো এই একটা নর্মালি ডায়োডের একেবারে বেসিক যে তথ্য। আর আমরা বাজারে যে ডায়োডটা নর্মালি কেনার সময় যেটা দেখে থাকি, সে এই রকম একটা পিকচার। নর্মালি এটা একটা সিলিন্ড্রিক্যাল হয়ে থাকে। এর মাঝখানে এরকম একটা হোয়াইট কালারের একটা বর্ডার নর্মালি থাকে। তার একটা সাইডে নর্মালি থাকে আমার নেগেটিভ সাইড, আর একটা সাইডে থাকে নর্মালি আমার পজিটিভ সাইড। তো এরপরে আমরা যেটি দেখব, অ্যাকচুয়ালি ডায়োড বা পিএন জাংশন ডায়োড, তার ইকুইভ্যালেন্ট সার্কিট আকারে যদি আমি ডায়োডটিকে দেখি, তাহলে তা কেমন হয়। তো আমরা মূলত দেখলাম যে একটা ডায়োড, তাকে যদি চিহ্ন আকারে নর্মালি দেখি, মূলত এই। কিন্তু একটা ডায়োডকে যদি তার ইকুইভ্যালেন্ট সার্কিট আকারে যদি আমি একে এক্সপ্রেস করি, তাহলে এর মধ্যে নর্মালি আমরা তিনটে ইলেকট্রনিক এলিমেন্টস কিন্তু আমরা এর মধ্যে পাবো। নাম্বার ওয়ান যেটি থাকে সেটি হলো একটা সুইচ।
এটি একটি সুইচ, মানে ডায়োডকে যখন আমি ইকুইভ্যালেন্ট আকারে দেখাবো, এর মধ্যে প্রথমেই যেটি থাকবে সেটি হলো একটা সুইচ, তারপরে এর মধ্যে অবশ্যই একটা রিভার্স ভোল্টেজ, আর লাস্ট হচ্ছে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো জিনিসটি আরো ভালো করে যদি আমি ব্যাখ্যা করি, প্রথমত ডায়োডকে আমি একটা সুইচের আকারে এক্সপ্রেস করতে পারি। কেন? কারণ একটা সুইচের অনলি দুটো স্টেট অফ কন্ডিশন থাকে, আইদার ইট ইজ অন, আইদার ইট ইজ অন, মানে যদি আমি এইভাবে রাখি তো ইট ইজ এ অন স্টেট অর ইট ইজ দ্য অফ স্টেট, মানে ডায়োডকে একটা সুইচকে দুটো স্টেটেই আমি রাখতে পারি, আইদার ইট ইজ এ ফুললি অন মানে ইট ইজ এ ক্লোজ সার্কিট, নয়তো ইট ইজ এ টোটালি অফ মানে ইট ইজ এ ওপেন সার্কিট। তো ঠিক একই রকম ভাবে ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসিং এ থাকে তখন ডায়োড ইজ এ সিম্পলি দ্য অন স্টেট কন্ডিশন, মানে ইট ইজ এ অন। ঠিক একই রকম ডায়োড যদি রিভার্স বায়াস কানেকশন করা হয় তো সেক্ষেত্রে ডায়োড কিন্তু কোনোভাবেই কোনো কারেন্ট পাস করে না, তো এক্ষেত্রে আমরা একে বলতে পারি অফ স্টেট। তো সিম্পলি আমরা ডায়োডের দুটো স্টেট অফ কন্ডিশন ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এই দুটোর সাথে কম্পেয়ার করে আমরা ডায়োডকেও একটা সুইচের সাথে কম্পেয়ার করেছি। তো ডায়োড যখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিটে এক্সপ্রেস করব, তো ফার্স্ট ডায়োড ইজ এ নাথিং বাট এ সুইচ এলিমেন্ট। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখা দরকার। তো ইলেকট্রনিক সার্কিটে আমরা সাধারণত সুইচিং পারপাস অন অফ স্টেট ডায়োড কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি। এরপরে একটা ডায়োডের মধ্যে যদি আমি ভালো করে আমি যদি এর দেখি, তাহলে আমি যদি ছবিটি বা পিকচারটি আঁকি, নর্মালি এইরকম একটা যদি ছবি আঁকি, তাহলে আমরা জানি যে ডায়োড ডেফিনেটলি পি অর এন, পি আর এন, আর এর মাঝখানে যে লেয়ার একটা থাকে জাংশন লেয়ার, তাকে আমরা বলি যে ডিপ্লেশন লেয়ার। এর মধ্যে কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স নর্মালি আমরা দেখি, সেটার ভ্যালু 0.3 বা 0.7 যাই হোক না কেন। এক্ষেত্রে কিন্তু এই ডায়োডের মধ্যে ইলেকট্রন পাস করতে হলে আমাকে অবশ্যই এই ডিপ্লেশন লেয়ারটাকে কিন্তু সামহাও ব্রেক করতে হবে, তারপরেই কিন্তু আমার এর মধ্যে ইলেকট্রন কিন্তু পাস করবে। তো আমরা এই ডিপ্লেশন লেয়ারটাকে একটা রিভার্স পোলারাইজড ভোল্টেজ হিসাবে আমি এখানে কম্পেয়ার করব। মানে আমি কোনো ডায়োডের অ্যাক্রসে যদি আমি একটা পজিটিভ ভোল্টেজ লাগাই, একটা পজিটিভ ভোল্টেজ এর মধ্যে লাগাই, তাহলে এই যে ডায়োড ফরওয়ার্ড ভোল্টেজ এটাকে আমি দুটো ভোল্টেজ ড্রপের সঙ্গে আমাকে ইকুয়াল হতে হবে। একটা তো ভি জিরো, ভি জিরো মূলত ইট ইজ দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ বা ডিপ্লেশন লেয়ার ভোল্টেজ। আরেকটা হলো প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তার কনস্ট্রাকশনালি কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় থাকবেই। তো সেক্ষেত্রে এর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এফ আমি নিয়ে থাকি, আর এফ থাকে, তাহলে কিন্তু আমার এখানে যখন কারেন্ট পাস হবে আমার এর মধ্যে আইএফ আর এফ অ্যামাউন্টের কিন্তু একটা ভোল্টেজ ড্রপ নর্মালি হয়েই থাকবে। তাহলে একটা ডায়োডকে যদি আমার ওভারঅল এর ফরওয়ার্ড ভোল্টেজ আকারে আমাকে যদি এক্সপ্রেস করতেই হয়, মূলত এর মধ্যে আমার দুটো ভোল্টেজ ড্রপ থাকবে, একটা তো পোটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ আর একটা ইন্টারনাল ড্রপ। এই দুটো মিলিয়েই হলো ডায়োডের অ্যাকচুয়ালি এর টোটাল ফরওয়ার্ড ভোল্টেজ। তো আমরা এই টোটাল জিনিসটাকে যদি একটা ইকুইভ্যালেন্ট আকারে দেখি, তাহলে দেখব এই টোটাল জিনিসটিকেই আমি সিরিজে পাচ্ছি। তাহলে আমরা যখন পরপর জিনিসগুলি বসাই তাহলে আমরা দেখতে পেলাম কি যে একটা ডায়োডের মধ্যে তিনটে এলিমেন্ট থাকে সিরিজে, একটা তো সুইচ, একটা পোটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ আর একটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এই তিনটে মিলেই হলো ডায়োডের ইকুইভ্যালেন্ট একটা সার্কিট। তো এর পরের স্লাইডে আমরা দেখব যে যখন একটা ডায়োডকে আমি তিনটে স্টেজে আমি একে চিন্তা করব, মানে আইডিয়াল স্টেজ, প্র্যাকটিক্যাল স্টেজ আর সিম্পলিফাইড একটা মডেল। তো প্রত্যেকেরই জন্য কিন্তু এর স্টেট অফ কন্ডিশন মানে ভোল্টেজ এবং কারেন্টের যে প্যারামিটার নর্মালি আমরা ডায়োডের মধ্যে দেখি, যেভাবে দেখি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
তো প্রথমে যদি আমি একটা ডায়োডকে আইডিয়াল বলে ভেবে থাকি, আইডিয়াল কথাটা মূলত থিওরিটিক্যাল। আইডিয়াল বলে কিছুই হয় না, সবটাই প্র্যাকটিক্যাল। কিন্তু আইডিয়াল কথাটা এসেই যায়, যেহেতু আমরা একটা ডিভাইসকে যদি আইডিয়াল ভাবি, তাহলে সিম্পলি ডায়োডকে যখন আমরা আইডিয়াল বলবো, তো আইডিয়াল ডায়োড ইজ এ ওয়ান, আইডিয়াল ডায়োড ইজ এ ওয়ান হুইচ বিহেভ অ্যাজ এ পারফেক্ট কন্ডাক্টর হোয়েন ফরওয়ার্ড বায়াস। যখন ডায়োডকে আমি আইডিয়ালি হিসাবে আমি চিন্তা করব, তখন ডায়োডকে যদি আমি ফরওয়ার্ড বায়াসে যদি লাগাই, তখন ইট ইজ এ সিম্পলি ক্লোজ সুইচ। কোনো রকম এর মধ্যে ইন্টারনাল ভোল্টেজ ড্রপও থাকবে না, কোনো রকম এর মধ্যে পোটেনশিয়াল লেয়ার বা ব্যারিয়ার ভোল্টেজও থাকা উচিত নয়। এবং একই রকম যদি আমি একে রিভার্স বায়াসে কানেকশন করি, রিভার্স বায়াসড কানেকশন করি, তাহলে কিন্তু এটা হবে একদম পারফেক্ট ইনসুলেটর, পারফেক্ট ইনসুলেটর। তো অবশ্যই আহ, এটা সিম্পলি আইডিয়াল ডায়োডের একটা স্ট্রাকচার। কিন্তু আমি আগেও বলছি যে ডায়োড কখনো আইডিয়াল হয় না, সেটা প্র্যাকটিক্যালি হয়ে থাকে। এর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্সও থাকবে, আর আমার ব্যারিয়ার ভোল্টেজও থাকবে। তো নর্মালি এখানে আমি একটা জিনিস দেখিয়েছি, যদি আইডিয়াল ডায়োডকে আইডিয়াল হিসাবে দেওয়াই হয়, তাহলে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অবশ্যই হবে জিরো। পোটেনশিয়াল ব্যারিয়ার যে ভোল্টেজ ভি জিরো, সেটাকে আইদার তো আমি নেগলিজেবল বা জিরো হিসাবেই আমি ট্রিট করব বা নিয়ে থাকব। আর যখন ডায়োডটিকে আমি রিভার্স বায়াসে নর্মালি নেব, তখন কিন্তু এর রেজিস্ট্যান্স ভ্যালু হয়ে যাবে ইনফাইনাইট। ইনফাইনাইট এর সবটাই কিন্তু আইডিয়ালের জন্য। তো এই জিনিসগুলি যদি আমি মাথায় রেখে, আমি যদি প্রথমে এখানে একটা দেখানো হয়েছে যে একটা ট্যাবুলেশন আমি দেখিয়েছি, যে যদি আমি আইডিয়াল স্টেজে একটা ডায়োডের একটা আইডিয়াল মডেল যদি আমি ড্র করি, তাহলে এখানে আইডিয়ালের যদি আমি কারেন্ট এবং ভোল্টেজের যদি আমি একটা প্লট নর্মালি ড্র করে থাকি, তাহলে আমি যেই মুহূর্তে একটা ডায়োডের অ্যাক্রসে একটা পজিটিভ ভোল্টেজ আমি লাগাবো, সেই মুহূর্তেই কিন্তু আমি ওই ডায়োডের অ্যাক্রসে, মানে ওই ডায়োডের মধ্য দিয়ে একটা ইনফাইনাইট আইএফ কারেন্ট কিন্তু নর্মালি পাবো। মানে সেক্ষেত্রে আমার যেহেতু এর মধ্যে কোনো ড্রপ হচ্ছে না, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এই কারেন্টটি কিন্তু সোজা অ্যাকর্ডিং টু দ্য ওয়াই অ্যাক্সিস বরাবরই কিন্তু আমি একটা ইনফাইনাইট ভ্যালু অফ কারেন্ট নর্মালি এর মধ্যে পেতে থাকবো। কিন্তু যখন আমি জিনিসটাকে আরও একটু সিম্পলিফাইড করলাম, আমি যদি এর মধ্যে ব্যারিয়ার ভোল্টেজকে কিছু ধরে নিই, দ্যাট ইজ এ ভি জিরো, অবশ্যই এটা কিন্তু রিভার্স পোলারিটিতেই আছে। তো সেক্ষেত্রে আমি যখন এর অ্যাক্রসে একটা পজিটিভ ভোল্টেজ দেব, সে ভিএ ফরওয়ার্ড ভোল্টেজ যখন এই ডায়োডের অ্যাক্রসে লাগাবো, যতক্ষণ না এই ভি জিরোকে আমি ওভারকাম করতে পারছি, ততক্ষণ কিন্তু আমি কোনোভাবেই এখানে কোনো ফরওয়ার্ড কারেন্ট আমি কিন্তু পাবো না। কিন্তু যেই মাত্র আমি একটা নির্দিষ্ট ভ্যালু অ্যাচিভ করব, সেক্ষেত্রে আমার ব্যারিয়ার পোটেনশিয়াল ভি জিরোকে যখনই আমি অ্যাচিভ করব, তারপরেই কিন্তু এখানে একটা স্ট্রেট কারেন্ট কিন্তু আমি পেতে থাকবো। তো সেক্ষেত্রে এখানে যতক্ষণ না এই ভি জিরোকে ওভারকাম আমি করতে না পারি, ততক্ষণ কিন্তু এখানে কোনো রকম তুমি কারেন্ট নর্মালি পাবে না। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা যখন একটা প্র্যাকটিক্যাল ডায়োড বা অ্যাপ্রক্সিমেট মডেল অফ ডায়োডকে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইট ইজ দ্য টু এলিমেন্ট কম্বিনেশন এবং ফাইনালি দ্য আইডিয়াল ডায়োড। তো আলটিমেটলি আমি যদি এই ডায়োডের অ্যাক্রসে একটা ফরওয়ার্ড ভোল্টেজ নর্মালি আমি যদি লাগাই, সেক্ষেত্রে আমার প্রথমত আপ টু দ্য ভি জিরো, মানে পোটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ পর্যন্ত আমি যেমন কোনো কারেন্ট পাবো না, ঠিক একই রকমভাবে তারপরের যে কারেন্টটা পাবো, সেটা সিম্পলি ভি ইকুয়াল টু আই আর, এই ল বা এই প্রোফাইলে কিন্তু কারেন্টটা পাবো। যেহেতু এর মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আরএফ আমার আছে, তার মানে সেটা কিন্তু কোনোভাবে এইরকম কারেন্টটা কিন্তু আমার স্ট্রেট লাইন উঠবে না, এটা সামান্য হলেও টিল্ট থাকবে, একটা স্লোপ থাকবে। এই স্লোপের কারণ হলো এর রেজিস্ট্যান্স ভ্যালু। তো অ্যাকচুয়ালি ডায়োডের প্র্যাকটিক্যাল
ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স নর্মালি আমরা এই রকমই আকারে দেখে থাকি। আমি একটা স্লাইডে অবশ্যই এটার গ্রাফ বা ক্যারেক্টারিস্টিক্স অফ এ পিএন জাংশন ডায়োড আমি দেখাবো। তো তার আগে কিন্তু আমি তিনটে স্টেট অফ কন্ডিশনের জন্য একটা প্র্যাকটিক্যাল, একটা সিম্পলিফাইড মডেল আর একটা আইডিয়াল মডেলের জন্য কিন্তু আমি এর কারেন্ট এবং ভোল্টেজের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ড্র করার চেষ্টা করেছি। এটা কিন্তু আমার এমসিকিউতে নর্মালি দেওয়া হয়ে থাকে। এইরকম একটা পিকচার দিয়ে বলা হবে, এইরকম একটা পিকচার দিয়ে বলা হবে যে ড্র দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট প্লট ফর দ্যাট সিম্পলিফায়ার ডায়াগ্রাম। তো এরপরে আমি ওইটাই দেখাই যে একটা সিম্পল পিএন জাংশন ডায়োডকে যদি আমি তার ক্যারেক্টারিস্টিক্স নর্মালি ড্র করে থাকি, তাহলে আমরা দেখব কি যে আমি ছবিটি এখানে দেখিয়েছি যে সিম্পলি ইট ইজ এ ডায়োড। এখানে একটা পিএন জাংশন ডায়োডকে নর্মালি আমি লাগিয়েছি। তো এখানে আমি পজিটিভের সাথে একটা পজিটিভ ভোল্টেজ লাগিয়েছি অ্যান্ড নেগেটিভের সঙ্গে আমি একটা নেগেটিভ টার্মিনাল অফ ব্যাটারিকে লাগিয়েছি। তার মানে ডায়োড ইজ রাইট নাও দ্য ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। তো এই অবস্থাতে আমি যদি একটা ফরওয়ার্ড ভোল্টেজ নর্মালি দিয়ে থাকি, তাহলে আমরা দেখব যে আপ টু সার্টেন লেভেল পর্যন্ত আমার কারেন্টের ভ্যালু নর্মালি এই রকম কোনো একটা জায়গা পর্যন্ত আমার কারেন্টের ভ্যালু কিন্তু খুবই নেগলিজেবল। তারপরে এই ভোল্টেজটা অতিক্রম করার পর, এই ভোল্টেজ বা ফরওয়ার্ড ভোল্টেজ অতিক্রম করার পর কারেন্টের ভ্যালু কিন্তু নর্মালি সিম্পলি আমার রেজিস্ট্যান্স যে আকারে ভোল্টেজ কারেন্ট যে আমার প্রোফাইল থাকে, ঠিক সেই আকারে কিন্তু ভি ইকুয়াল টু আই আর স্টেজে কিন্তু এটা বাড়তে থাকবে, এটা কিন্তু বাড়তে থাকবে। তো নর্মালি যে পার্টিকুলার ভোল্টেজের পর আমার কারেন্ট এই রকম স্ট্রেট লাইন আকারে দেখা যায়, তো সেই পার্টিকুলার ভোল্টেজকে নর্মালি আমরা বলবো নি ভোল্টেজ। নর্মালি আমরা এই কথাটার সঙ্গে পরিচিত, নি কে এন ডাবলি, আইদার ইট ইজ কল্ড দ্য নি ভোল্টেজ অফ এ ডায়োড, অথবা একে বলি যে ব্যারিয়ার ভোল্টেজ। নর্মালি আমরা জানি যে এটা আমরা বহুবার বলছি যে একটা সিলিকনের ক্ষেত্রে এই নি ভোল্টেজের ভ্যালু হওয়া উচিত 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এর ভ্যালু নর্মালি হওয়া উচিত 0.3 ভোল্ট। ঠিক এবার যদি আমি এই ডায়োডটাকে একটা রিভার্স পোলারিটিতে লাগাই, মানে কি আমি যদি টার্মিনালটাকে চেঞ্জ করে আমি এই ডায়োডের পি সাইডের সঙ্গে যদি আমি ব্যাটারির এন টার্মিনালটাকে লাগাই, আর এন সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে লাগাই, মানে আমার রিভার্স পোলারিটিতে যদি আমি এর গ্রাফ দেখি, তাহলে দেখব যে নর্মালি আমার রিভার্স পোলারিটিতে এর মধ্যে যে কারেন্ট, যেটা আমি এখানে একটা মিটার দিয়ে মেজার করছিলাম, তার ভ্যালু কিন্তু খুবই নেগলিজেবল। সাধারণত খুবই নেগলিজেবল একটা ম্যাগনিটিউড আমি রিভার্স পোলারিটিতে পাবো। এই ম্যাগনিটিউড অফ নেগলিজেবল যে কারেন্টটা বলছি, এটি মূলত আমার মাইনরিটি ক্যারিয়ার্সের জন্য হয়ে থাকে। মাইনরিটি ক্যারিয়ার্সের জন্য নর্মালি আমরা একটা খুব সামান্য কারেন্ট আমরা পাবো। এক্ষেত্রে নর্মালি ইলেকট্রনের ট্রান্সফার নর্মালি কোনোভাবেই হয় না। কিন্তু একটা সার্টেন ভোল্টেজ অ্যাচিভ করার পর সেক্ষেত্রে আমার এখানে দেখিয়েছি যে 15 ভোল্ট যখন আমি রিভার্স পোলারিটিতে লাগাবো, তারপরে যদি আমি ভোল্টেজের ভ্যালু আরও রিভার্স ভোল্টেজ দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার এই কারেন্ট অ্যাব্রাপ্টলি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। হঠাৎ করে কারেন্টের ভ্যালু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো এই পার্টিকুলার যে ভোল্টেজের রিভার্স ভোল্টেজের পর আমার এই কারেন্টের ভ্যালু এইভাবে স্ট্রেট লাইনে সোজা উপরের নিচের দিকে নেমে গেল, তো নর্মালি এটাকে বলা হয় যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। আর এক্ষেত্রে আমার পিএন জাংশনটি কিন্তু রিভার্স ব্রেকডাউন নর্মালি ঘটে যায়, মানে ডায়োডটি সম্পূর্ণরূপে নর্মালি নষ্টও হয়ে যেতে পারে এবং ডায়োডটা কিন্তু আর ব্যবহার উপযোগী থাকে না। তো আমার যে কোনো ডায়োড ব্যবহার করার সময় অবশ্যই আমার রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ আমাকে খুব ভালো করে নর্মালি খেয়াল রাখতে হয়। আমি যদি ডায়োডটিকে কোনো সার্কিটে ব্যবহার করে কাজ করতে চাই, তো সেখানে যদি আমার রিভার্স পোলারিটি কোনোভাবে এই রকম একটা 15 ভোল্ট বা তার বেশি যদি এসে যায়,
তাহলে কিন্তু ডায়োডটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ডায়োড যখন আমি ব্যবহার করব কোনো সার্কিটে, আমাকে কিন্তু এই জিনিসটি ভালো করে খেয়াল রাখতে হবে। তো এখানে আমি একটা স্লাইডে দেখিয়েছি যে যখন একটা ডায়োড সিলেক্ট করা হয়, তখন নর্মালি ডায়োডের যে স্পেসিফিকেশন, যে সিট, যেটা ডায়োড বা ম্যানুফ্যাকচারার যেটা নর্মালি বের করে থাকে, সেটিতে বেশ কতগুলি টার্মস নর্মালি দেওয়া হয়ে থাকে। তো এই প্রত্যেকটা টার্মস খুব ইম্পর্টেন্ট, এবং ডায়োড স্টাডিতে আমার এই প্রত্যেকটা টার্মস কিন্তু খুব ভালো করে জানতে হবে। তো প্রথমেই আমি যেটি নিয়ে আলোচনা করেছি, ব্রেক ডাউন ভোল্টেজ বা ফরওয়ার্ড ব্রেক ডাউন ভোল্টেজ। তো ইট ইজ দ্য ইট ইজ দ্য রিভার্স ব্রেক ডাউন ভোল্টেজ, ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ নয়, ইটস নট দ্য ব্রেক ওভার, ইট ইজ এ ব্রেক ডাউন ভোল্টেজ। তো ব্রেক ডাউন নর্মালি দ্য রিভার্স ভোল্টেজ। তো ইট ইজ দ্য মিনিমাম রিভার্স ভোল্টেজ at which the PN junction breaks down with sudden rise in reverse current. মূলত ব্রেকডাউন ভোল্টেজ কোনো একটা ডায়োডের স্পেসিফিকেশান শিটে অবশ্যই বলা থাকবে। যখন ডায়োডটি আমি ব্যবহার করব, আমরা সবসময় চেষ্টা করব ডায়োডের রিভার্স পোলারিটিতে কোনোভাবেই যেন ব্রেকডাউন ভোল্টেজের উপরে ভোল্টেজ কোনোভাবেই না আসে। যদি এসে যায় তাহলে কিন্তু ডায়োডটি কিন্তু পার্মানেন্টলি নষ্ট বা ডিস্ট্রয় হয়ে যাবে। তো এটি মূলত বলা থাকে, এটির কোনো নির্দিষ্ট ভ্যালু নর্মালি হয় না। এক একটি ডায়োডের জন্য এক একটি ব্রেকডাউন ভোল্টেজ থাকে। আমরা যে বাজারে যে ছোট রেঞ্জের বা রেটিংয়ের যে ডায়োড পেয়ে থাকি, নর্মালি তার ব্রেকডাউন ভোল্টেজ 24 ভোল্ট থেকেও থাকে। 24 ভোল্ট থেকে নর্মালি এটা 200 ভোল্ট বা তারও বেশি কিন্তু নর্মালি আমরা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজে ব্যবহার করতে পারি। নি ভোল্টেজ আমি দেখিয়েছি, ইট ইজ দ্য ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাট হুইচ দ্য কারেন্ট থ্রু দ্য জাংশন স্টার্ট টু ইনক্রিজ র্যাপিডলি। আমি আগের স্লাইডে দেখিয়েছি যে নি ভোল্টেজ কি। মূলত এখানে সিলিকনের ক্ষেত্রে নি ভোল্টেজের ভ্যালু নর্মালি আমরা নিয়ে থাকি 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা হয়ে থাকে 0.3 ভোল্ট। ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট, যখন ডায়োডকে আমি ফরওয়ার্ড বায়াসিংয়ে ইউজ করব, মানে সার্কিটে আমি ডায়োডকে অ্যাকচুয়ালি ইউজ করব, তখন তার ফরওয়ার্ড কারেন্টের একটা ভ্যালু নির্দিষ্ট থাকে। আমি তার থেকে বেশি যদি নর্মালি ফরওয়ার্ড কারেন্টকে ব্যবহার করে থাকি, তার থেকে বেশি যদি আমি ফরওয়ার্ড কারেন্ট নিয়ে থাকি, তাহলে কিন্তু সিম্পলি ডায়োডটি প্রচণ্ড পরিমাণে গরম হবে, বা ডায়োডের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার দরুন আই স্কোয়ার আর এই যে লস, বা এর জন্য যে নর্মালি উইথ দ্য টাইম যেটা হিট বিল্ড আপ করে, নর্মালি হিট, তার জন্য কিন্তু ডায়োডটি কিন্তু আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং ডায়োড যখন আমি স্পেসিফিকেশন সিট দেখব, তখন সেখানে কিন্তু আমাকে ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট এটিও কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট টার্মস নর্মালি আমরা দেখছি যে পিআইভি। পিআইভি মূলত ফুল ফর্ম হচ্ছে ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ। তো ডায়োডকে যখন আমি কোনো একটা রেকটিফায়ার পারপাসে আমি ব্যবহার করব, নর্মালি ডায়োডের যে পিক ইনভার্স ভোল্টেজ মানে রিভার্স পোলারিটি যে ভোল্টেজ, দ্যাট ইজ দ্য রিভার্স ভোল্টেজ, সেটা কিন্তু খুব একটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যেই থাকা উচিত। যদি তার থেকে বেশি পিক ইনভার্স ভোল্টেজ আমার ডায়োডের অ্যাক্রসে এসে যায়, তাহলে কিন্তু ডায়োডের জাংশন এক্সিড দ্য পি ইনভার্স, দেন ইটস মে ডিস্ট্রয় অর এক্সেসিভ হিট, প্রচণ্ড গরম হবে। তো ডায়োডের নর্মালি পিক ইনভার্স ভোল্টেজ আমাকে খুব খেয়াল রাখতে হয়। যদি এর থেকে বেশি পিক ইনভার্স ভোল্টেজ বা যদি রিভার্স পোলারিটি ভোল্টেজ নর্মালি এসে যায়, তাহলে আমরা ডায়োডে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একই রকম পাওয়ার রেটিং, ম্যাক্সিমাম পাওয়ার রেটিং, কোনো একটি ডায়োড কত ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আমি ডায়োডটিকে কানেক্ট করতে পারবো, মানে কত ম্যাক্সিমাম পাওয়ার এর মধ্যে আমি নর্মালি ট্রান্সফার করতে পারবো, সেটি কিন্তু আমার ডায়োডের স্পেসিফিকেশান সিটে নর্মালি লেখা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা জানি যে পিক পাওয়ার ইকুয়াল টু আই ইন্টু ভি।
তো ডায়োডটি যদি আমি একটি সিম্পলি 2 ভোল্টের জন্য যদি আমি ব্যবহার করে থাকি, ডায়োডটিকে 2 ভোল্টের জন্য ব্যবহার করে থাকি, তো যদি আমার ডায়োডটি 10 ওয়াটের জন্য হয়ে থাকে, 10 ওয়াটের জন্য হয়ে থাকে, তাহলে কিন্তু আমার সামহাও এখানে ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু আমি 5 ওহম কিন্তু 5 অ্যাম্পিয়ার কিন্তু পাস করতে পারবো। তার থেকে বেশি যদি আমি কারেন্ট এর মধ্যে পাস করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার ডায়োডটি কিন্তু এর ওয়াটেজ ভ্যালু এক্সিড করে যাবে এবং আলটিমেটলি ডায়োডটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আমার ম্যাক্সিমাম পাওয়ার রেটিং ইট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যখন আমাকে ডায়োড সিলেক্ট করতে হবে। এরপরে আমরা লিকেজ কারেন্ট, এটাও একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে রিভার্স কারেন্ট বা লিকেজ কারেন্ট যখন ডায়োড নর্মালি আমরা সিলেক্ট করে থাকি, তখন ডায়োডটি যখন রিভার্স বায়াসে কানেকশন করা হয়, তখন ওর মধ্যে ম্যাক্সিমাম লিকেজ কারেন্ট কত পাস করবে সেটিও কিন্তু স্পেসিফিকেশান শিটে নর্মালি বলা হয়ে থাকে। তার থেকে বেশি লিকেজ কারেন্ট যদি পাস করে যায়, তাহলে কিন্তু ডায়োডটি কোনোভাবে ব্যবহার উপযোগী নয়। এক্ষেত্রে আমরা ডায়োডকে যখন ব্যবহার করে থাকি, নর্মালি সিলিকন ডায়োডের জন্য আমরা জানি যে এর লিকেজ কারেন্টের ভ্যালু এক্সট্রিমলি স্মল। নর্মালি আমি দেখিয়েছি ইট ইজ এ লেস দ্যান 1 মাইক্রো অ্যাম্পিয়ারের কাছাকাছি হয়ে থাকে। আর যদি আমি ডায়োডটি জার্মেনিয়াম নিয়ে থাকি, তাহলে কিন্তু ইট ইজ কম্পারেটিভলি ভেরি হাই, অ্যাপ্রক্সিমেটলি 100 মাইক্রো অ্যাম্পিয়ারের কাছাকাছি। তো সেই জন্য আমরা যখনই ডায়োডকে ব্যবহার করে থাকি, সবসময় আমরা চেষ্টা করি যে সিলিকন ডায়োড নর্মালি আমরা নিয়ে থাকি, যেহেতু এর রিভার্স লিকেজ কারেন্ট কিন্তু খুব কম হয়ে থাকে। তো এই একটা ডায়োডের স্পেসিফিকেশন শিটে নর্মালি এই তথ্যগুলি দেওয়া হয়ে থাকে। এগুলি কিন্তু আমাদের সব কিছু জানার পরেই কিন্তু ডায়োডটি আমরা সার্কিটে নর্মালি ব্যবহার করতে পারবো প্রপারলি। যদি কোনো ভ্যালু এই একটা নির্দিষ্ট ভ্যালুর থেকে বেশি হয়ে থাকে ডায়োডটি বা কম হয়ে থাকে, তাহলে কিন্তু ডায়োডটি কিন্তু প্রপারলি কাজ কোনোভাবেই সার্কিটে করবে না। আহ, তো এই হলো আমার ডায়োডের একেবারে বেসিক যে চিত্রটা। এরপরে মূলত আমার যেটা বাকি থাকলো সেটা হলো ডায়োডের নর্মালি অ্যাপ্লিকেশন। তো ডায়োডের বর্তমান সার্কিটের যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডায়োডের ব্যবহার, বহুল ব্যবহার নর্মালি হয়ে থাকে। কিন্তু আমরা আমাদের যেহেতু সিলেবাস ভিত্তিক আমরা পড়াশোনা করছি, তো আমরা এখানে ডায়োডের মূলত ব্যবহার যেটি, সেটিকে আমরা বলি যে ক্রিস্টাল ডায়োডের অ্যাপ্লিকেশন হিসাবে আমরা নর্মালি ডায়োডকে অ্যাজ এ রেকটিফায়ার হিসাবে নর্মালি ব্যবহার করে থাকি। তো আমি এই স্লাইডে এখানে যেহেতু আমি বলেছি যে আমি খুব বেশি এলাবোরেট করব না, তো আমি মূলত এখানেই শেষ করব। আমরা পরের যে লেকচারটি পাবলিশ করব সেখানে কিন্তু ডায়োডকে কিভাবে রেকটিফায়ারের আকারে আমরা নর্মালি ব্যবহার করছি সেখান থেকেই কিন্তু আমি আবার শুরু করব। তো অ্যাকচুয়ালি এখানে একটুখানি বলে দিই যে রেকটিফিকেশন মানে কি। রেকটিফিকেশন বলতে আমরা সাধারণত বুঝি যে যে সুনির্দিষ্ট পদ্ধতি বা মাধ্যমের দ্বারা একটা অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্টকে আমরা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট এ কনভার্ট করতে পারি, সেই পদ্ধতিকেই আমরা বলি রেকটিফিকেশান। তো এখানে সিম্পলি যদি একটা এসি ভোল্টেজ আমি যদি ব্যবহার করে থাকি, তাকে যদি প্রপার কোনো অ্যারেঞ্জমেন্টের দ্বারা আমি যদি তাকে ডিসি বা পালসেটিং ডিসিতে যদি আমি কনভার্ট করতে পারি, তো এই যে প্রসেস তাকে আমরা বলি রেকটিফিকেশান প্রসেস। এবং যে পদ্ধতি বা যে গ্যাজেটস নর্মালি আমরা লাগিয়ে এই মানে এই প্রসেসটা করে থাকি, যে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে থাকি, তাকে নর্মালি আমরা বলি রেকটিফায়ার্স। তো ডায়োডকে আমরা সাধারণত রেকটিফায়ারে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। আমরা পরের যে ভিডিও লেকচারটি আমরা দেখব, সেখানে আমরা দেখব যে ডায়োডকে কিভাবে সাধারণত রেকটিফায়ারের আকারে দেখানো হয়ে থাকে। তো এই লেকচারে মূলত আমার এই পর্যন্তই। এর পরের লেকচারে আমি বলেছি যে আমি রেকটিফায়ার নিয়ে বৃহৎ আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো, যারা প্রিপারেশন করছো, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে যারা প্রিপারেশনের মধ্যে আছো। এবং অবশ্যই যদি ডিসকাশন বা আরও বিশদ তথ্য জানার থাকে, তাহলে
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সেখানে কিন্তু আমি সমস্ত লেটেস্ট আপডেট, সমস্ত নিউজ, সমস্ত কিছুই শেয়ার করি এবং তোমরাও তোমাদের বিভিন্ন তথ্য, বিভিন্ন কোয়ারিজ কিন্তু ওখানে শেয়ার করতে পারো। ওকে, থ্যাংক ইউ। পড়তে থাকো এবং প্রিপারেশন করতে থাকো।